অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো আপনারা আটকাতে পারলেন না, শেষ পর্যন্ত তো তিনি চোখের চিকিৎসার জন্য এসএসকেএম ঘুরে, হাইকোর্ট ঘুরে, সুপ্রিম কোর্ট হয়ে তিনি এবার সত্যি সত্যি আমেরিকাতে যাচ্ছেন। মহামান্য সুপ্রিম কোর্ট কোনো রায় দিলে নর্মালি তার বিরুদ্ধে কিছু বলাটা সুপ্রিম কোর্ট অবমাননা হয়। আমি সেই জায়গাটাকে বাদ দিয়ে বলছি, আমরা আটকানোর কেউ নেই, দেশের আইন আটকাতে পারেনি, সেটা বলুন। কারণ দেশের সলিসিটর জেনারেল নিজে সওয়াল করেছিলেন, আটকাতে চেয়েছিলেন। কিন্তু এটাও মনে রাখতে হবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো কার্টে ব্ল্যাঞ্চি বা কোনো ক্লিন চিট দেওয়া হয়নি। বলা হয়েছে যে আপনি বিদেশে যাচ্ছেন, যান, আপনার ট্যুর প্রোগ্রাম মানে আপনি কিভাবে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, মানে আপনি বলছেন নিউ ইয়র্ক যাচ্ছেন, চলে গেলেন ক্যারিবিয়ান, সেটা হবে না। আপনাকে টিকিটের কপি দিতে হবে, ট্যুর প্রোগ্রাম দিতে হবে, সব কিছু দিতে হবে না। আপনার পুরো জিনিসটা কন্ডিশনাল এবং আপনার লিমিটটাও কন্ডিশনাল, ফিরতে হবে 3 সপ্তাহের মধ্যে। সুতরাং সুপ্রিম কোর্ট তাকে একটা পয়েন্ট অফ ভিউ থেকে একটা পারমিশন দিয়েছে, বাট ইট হ্যাজ নট গিভেন ইন দ্য ক্লিন চিট হি ওয়াজ লুকিং ফর। কিন্তু একটা কথা বলুন, এত তো প্রমাণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনাদের কাছে রয়েছে। অভিষেক দাস ডায়মন্ড হারবারের বিজেপির নেতা, তিনি এতগুলো এফআইআর করেছেন, আপনারাও একাধিক অভিযোগ করেছেন, তারপরেও কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না? দেখুন, ডায়মন্ড হারবার অভিষেক দাস থেকে শুরু করে আমরা যারা অভিযোগ করেছি, আমাদের কেউই গ্রেপ্তার করার মালিক নই। গ্রেপ্তার করার অথরিটি রয়েছে পুলিশ এবং এজেন্সির হাতে। পুলিশ তাহলে কি তার বিরুদ্ধে প্রমাণটা নেই, নাকি এটা বিশ্বাস করতে হবে যে প্রমাণ আছে কিন্তু সেই প্রমাণ গ্রেপ্তারির জন্য যথেষ্ট নয়, নাকি প্রমাণটা পেশ করা হচ্ছে না ইচ্ছাকৃত? একটা আমি বলে দিই আপনাকে, একটা ম্যাজিস্ট্রেট ট্রাইব্যুনাল কেসে ইনভেস্টিগেশনের টাইম হচ্ছে 2 বছর, আর সেশনস ট্রাইব্যুনাল কেসে 3 বছর, 3 মাস, 60 দিন আর 90 দিন। এবারে আপনি তার মধ্যে না দিলে ডিফল্ট বেল হবে। এবারে আপনার ইনভেস্টিগেশন চলতে কিন্তু পারে 2 বছর। ফলে এটা টু প্রিম্যাচিওর টু সে যে না, এটার কোনো প্রমাণ নেই। অনেক সময় হয় প্রমাণ জোগাড় করতে সমস্যা। আমি নিজেও চাকরি করেছি ইনভেস্টিগেটিং এজেন্সিতে, প্রমাণ জোগাড় করতে সমস্যা হয়। এবং এটাও তো ঠিক যে আমি কারোর কোনো এজেন্সির মুখপাত্র নেই, আমি কোনো সার্ভিসে নেই এই মুহূর্তে, আমার কোনো দায়বদ্ধতা নেই কাউকে ডিফেন্ড করার, তারা সেটা প্রয়োজনও নেই। পয়েন্টটা হচ্ছে যে যদি অ্যারেস্ট করে কোনো এজেন্সি, বেরিয়ে যায়, তখন আমরাই বলবো যে দেখো লঘু করে দিয়েছে। ইট ইজ বেটার যে তারা এভিডেন্স ঠিকঠাক মতো মার্শালিং করেই ধরুক যদি তারা মনে করে। তবে এইখানটা ইনভেস্টিগেটিং এজেন্সির কার্যপদ্ধতিতে নর্মালি আমি কমেন্ট করি না, কারণ আমি যেহেতু বহুদিন ছিলাম, মানে সাউন্ড স্লাইটলি অড, বাট আমি এটা বলবো যে মানুষের চোখে যে পারসেপশন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে 1 ডাকা অভিষেক চালু করলেন, একটু বিদেশ চলে গেলেন, ডাকটা কে শুনবে? ওনার তো ক্রেডিবিলিটি নষ্ট হচ্ছে। আপনি 1 ডাকে ইন্দিরা চালু করে নিয়ে চলে গেছেন আমেরিকায়, ডাকটা শুনছে কে আপনার? এই যে এতদিন ধরে আপনারা এই যে এতগুলো ভোটের ক্যাম্পেইন করেছেন, এতদিন ধরে 2024-এ তো আপনি দলে এসেছেন, তারপরে 2 বছর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এইরকম ভূমিকায় আগে কখনো দেখেছেন? যে দাপট দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এখন কি অবস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়? আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে উনি যেহেতু দলে এসছেন, দল যখন পাওয়ারে এসছে সেই সময়, তো বেসিক্যালি হিজ ইমেজ ওয়াজ দ্য প্রোডাক্ট অফ পাওয়ার। পাওয়ারে থাকলে যেটা হয় সেটা হচ্ছে একটা ওরা তৈরি হবে। পাওয়ার উনি ডেফিনেটলি আনলিমিটেড এনজয় করতেন, তো ন্যাচারালি সেখানে প্রশ্নাতীত ওনার একটা দাপট ছিল, এবং সেই দাপটটা ঘরে বাইরে, রবীন্দ্রনাথের ভাষায় ঘরেও ছিল নিশ্চয়ই। তারপরে নিজের মতো করে আইপ্যাক বসালেন, তাদেরকে দিয়ে যা নিজের মতো করে চালাতেন। মানুষের তো আসল মমতা বন্দ্যোপাধ্যায় এইতে এগিয়ে রাখবো। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিরোধী পলিটিক্সটা করেছেন, মার খেয়েছেন, বাদশা আলমের হাতে ঘরে ঢোকেননি। এখন অন্য কথা, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স হয়েছে, আপনাকে বুঝতে হবে। শি ইজ এ গ্রেট পলিটিশিয়ান, বাট আপনাকে কোনো না কোনো জায়গাতে ইউ হ্যাভ টু হ্যাং আপ ইউর বুটস। তাহলে নাহলে গাভাস্কর এখনো খেলতেন। তাহলে উত্তরসূরিটা কে? তৃণমূল কংগ্রেস উত্তরসূরি নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় প্রবলেম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ডিড নট অ্যালাউ দ্য সেকেন্ড লাইন আপ টু গ্রো। যোগ্য লোক উঠতেই পারেনি তো। এই যারা ছিলেন 2011-এর মেন আর্কিটেক্ট, তাই তো সব তারা বেরিয়ে গেলেন বা সরে গেলেন, তারা তো সাইড হয়ে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজনকে তার হিয়ার অ্যাপারেন্ট করার চেষ্টা করলেন যার মধ্যে কোয়ালিটি নেই। ইন্ডিয়ান আর্মি একটা অ্যাড দিত একটা সময় যে হ্যাঁ আপ মেও জোশ ও জুনুন, যদি থাকে তাহলে আর্মিতে আসুন। আমার আপনার সবার জন্য আর্মি নাও হতে পারে। তাহলে নেতা হওয়া সবার জন্য নয়, বলো না, সাম পিপল আর বর্ন গ্রেট, সাম অ্যাচিভ গ্রেটনেস অ্যান্ড সাম হ্যাভ গ্রেটনেস থার্স্ট আপন দেম। অভিষেক ব্যানার্জি থার্স্ট আপন হিম, চাপিয়ে দেওয়া হয়েছে গ্রেটনেস, ওই গ্রেটনেস টানতে পারলেন না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে সেকেন্ড লাইন অফ প্লেয়ার্স নেই ওনার কাছে। উনি প্রথম ছিলেন, উনি হ্যাঁ ওনার ফর্ম চলে গেল বা ওনার বয়স হয়ে গেছে, এটা অ্যাডভান্টেজ থাকবে পলিটিক্সে। ওনার বয়স 75+, আমি যদি খুব ভুল না করি।
52 মমতা বন্দ্যোপাধ্যায় নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাপাসিটি দুর্দান্ত ছিল, কিন্তু একটা না একটা, তাহলে তো বলতে হয় সুনীল গাভাস্কার এখন ইন্ডিয়া টিমে খেলবেন, ঠিক। গাভাস্কার গ্রেটনেস তো ছিলই, কিন্তু একটা সময় তাকেও বলতে হয়েছে না, দিস ফার আর নো ফার্দার। আমার মনে হয়েছে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে যেটা প্রবলেম, মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা প্রবলেম, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু নিজের সেকেন্ড লাইন আপ তৈরি করতে দেননি বা করেননি, যাকে তৈরি করেছিলেন হি ইজ নট ফিট ফর দ্য পোস্ট। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো কনফিডেন্সের কোনো স্ট্রাকচারই নেই। এবার একটু আপনার নির্বাচনী ক্ষেত্রতে যাই, মালদায় যাই, চাঁচলে আপনি অনেকগুলো সমস্যার কথা বলেছিলেন যে বাংলাদেশের সঙ্গে একটা টার্মস রয়েছে, টাকা বেরোচ্ছে সেখান থেকে, এবং আপনাকে হারিয়ে দেওয়া হয়েছিল একটা সময় লোকসভাতেও। এই মুহূর্তে মালদাতে কাজ করতে পারছেন? কারণ এখন তো বিজেপির গভর্নমেন্ট। একদমই তাই, মালদা 24-এ হারিয়ে দেওয়া হলো, এবং সেই হারানোর পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ভার্বালি রিপোর্ট করেছিলাম অনেকবার, একবার না। ওনার ফোন নাম্বার আমার কাছে ছিল না, আজও নেই, মানে মোবাইলে নেই, আমি কাউকে দিতেন না, অনেকে কাছেই ছিল না, সেটা অন্য কথা। তো ভায়া মিডিয়া যেটুকু বলেছিলাম যে আমি প্রার্থী, আমি চাকরিটা ছেড়ে এসেছি, আমি অন্য 5 জনের মতো নয় যে ঠিক আছে ভাই রিটায়ার করে গেছি, চলো এটা তো হয়ে গেছে, আবার একটা কিছু করে খাই। আমি 6.5 বছর বাকি থাকতে আইজির চাকরি ছেড়ে এলাম, ছেড়ে এসে দৌড়লাম, আমি হেরে গেছি, তারপরে আমার বাড়িতে মায়ের ক্যান্সার হলো, হোয়াট এভার। এবারে আমি ডিজোন হলাম, আচ্ছা আমি কোনো পদও পাইনি, কিন্তু অর্পিতা ঘোষ বালুরঘাট লোকসভা হারলেন 2019, রাজ্যসভার সাংসদ তার পরের দিন। মৌসম নূর 2019 উত্তর মালদা হারলেন, পরের দিন রাজ্যসভার সাংসদ। তাদের কারোর থেকে আমার যোগ্যতা 1 ইঞ্চিও কম ছিল না, বেশি না থাকলেও। রাজ্যসভা কিন্তু আমাকে দেওয়া হয়নি, আমার কোনো পদই ছিল না। আই হ্যাড টু গ্রাইন্ড, আই হ্যাড টু গো। আমাকে লড়ে 26 আমি ম্যাচ জিতেছি, পরিষ্কার কথা। লড়তে হয়েছে 1.5-2 বছর সব কিছুর সঙ্গে, আমার প্ল্যাটারে কেউ কিছু সাজিয়ে দেয়নি। আর আমি সেইটা করে আসিনি যে আমি তো কিছু পাইনি তার জন্য আমি এসেছি। আমি আইজি ছিলাম, আমি একটা ছোটোখাটো হলেও চাকরি করতাম, আমার ফেসিলিটি, আমার একটা মাইনে একটা মন্ত্রীর থেকে বেশি ছিল। এদিন কেউ বলছিল নাকি বিডিওর চেয়ারে বসেছে, তাকে লিখেছিলাম একটা রিপ্লাইতে, আমি যখন চাকরিটা ছাড়ি তখন আমি আইজির চেয়ারে বসেছিলাম। বিডিওর চেয়ারে বসার মতন অবস্থা আমার প্রসন্ন ব্যানার্জি কোনোদিন হবে না, মানে প্লিজ এটা বলবেন না আমাকে, ওটা আমার নেই। ওই চেয়ার আমি ছেড়ে এসেছি বহুদিন আগে, স্বেচ্ছায় ছেড়েছি, রিটায়ার করে আসিনি, 6.5 বছর আগে ছেড়ে এসেছি। না পেয়ে এসছে, কাঙালের মতন এসছে, কুড়োতে এসছে, এটা শেষ হয়ে গেছে বলে এসছে, একটাও গায়ে লাগাতে পারবেন না। তারপরে এটা হয়েছে। তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে একটা ফাইট শুরু হয়েছে, দলকে এস্টাবলিশ করতে হবে। অরূপ রায় এবং বিপ্লব মিত্র সাহেব দুজনেই আমাকে খুবই স্নেহ করেন, পরিষ্কার বলছি, দুজনেই ভালোবাসে। বিপ্লব মিত্র সাহেব আমার পাশের জেলাতে থাকেন এবং রাজ্য সভাপতি। সমস্যা তো হচ্ছেই, সমস্যা হবে না। বিজেপি প্রবল ম্যান্ডেট নিয়ে এসছে, সেই ম্যান্ডেট নিয়ে ওরা ডমিনেট করবে, এটাই তো টেস্ট অফ পলিটিক্স। এর মধ্যে দাঁড়িয়ে আমাদের কর্মীদেরকে বাঁচানো, আমার গ্রাম পঞ্চায়েতগুলোতে অনাস্থা আসছে, আমার বিভিন্ন কর্মীদের নামে মামলা মাঝে কুশিদাতে হয়েছিল, সেটাকে ট্যাকেল করা, চ্যালেঞ্জ তো আছে।